ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারে নতুন সিলেবাস অনুযায়ী ইতিহাসের প্রথম অধ্যায়ের যে সমস্ত অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই সব বিশেষ কিছু অংশের সহজ সরল ভাষায় আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। ভিডিওটির সম্পূর্ণ আলোচনা পর্ব ভালো করে শোনার চেষ্টা করবে, কারণ ভিডিওটিতে গুরুত্বপূর্ণ অংশগুলো সম্বন্ধে যেমন আলোচনা করব, তেমনি নতুন সিলেবাস অনুযায়ী ইতিহাসের প্রথম অধ্যায়ে কি কি আছে, একটি প্রধান প্রশ্নের বিকল্প প্রশ্নগুলো কি হতে পারে, বা একটি প্রশ্নের উত্তর থেকে কোন কোন প্রশ্নগুলোর উত্তর লেখা যাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তাই আবারও বলছি, ভিডিওটির সম্পূর্ণ অংশ ভালো করে অনুসরণ করবে। তোমাদের সুবিধার্থে ইতিহাসের প্রথম অধ্যায়ের সিলেবাসটি দিয়ে দিলাম। সিলেবাসটি তোমরা ভালো করে দেখে নাও। তাহলে প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটি হলো কৌটিল্যের অর্থশাস্ত্র সংক্রান্ত বিতর্ক এবং কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিরই অথবা প্রশ্নটি হলো কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু আলোচনা করো। প্রশ্নগুলো সংক্রান্ত আর একটি কথা বলে রাখি, ইতিহাসের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে খুব অল্প সংখ্যক প্রশ্নকেই বাছাই করেছি। তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে যেসব প্রশ্নগুলো এই ভিডিওটিতে দেব, সেই সব প্রশ্নগুলো পরীক্ষায় 4 নম্বর হিসাবেও আসতে পারে, বা 8 নম্বর হিসাবেও আসতে পারে, বা 3 নম্বর হিসাবেও পরীক্ষায় থাকতে পারে। এবার কৌটিল্যের অর্থশাস্ত্র সম্বন্ধে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। এই আলোচনার অংশটি থেকে তোমাদের কৌটিল্য সম্বন্ধীয় বড় প্রশ্নগুলোর উত্তর পড়তে যেমন সুবিধা হবে, তেমনি বড় প্রশ্নের উত্তরগুলো মনে রাখতেও সুবিধা হবে। কৌটিল্যের অর্থশাস্ত্র সম্বন্ধে প্রথমেই যে কথাটি বলা যায় সেটি হলো, অর্থশাস্ত্র হলো এমন একটি পূর্ণাঙ্গ গ্রন্থ যে গ্রন্থে প্রাচীন ভারতীয় রাষ্ট্রশাসন পদ্ধতি, আর্থিক নীতি এবং সমর কৌশল নিয়ে সুনিপুণভাবে আলোচনা করা হয়েছে। এই গ্রন্থটির রচয়িতা হিসাবে কৌটিল্যের নাম জড়িত। কৌটিল্য ইতিহাসে চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। অর্থশাস্ত্রের রচনাকাল সম্পর্কে ঐতিহাসিক মহলে বিভিন্ন বিতর্ক দেখা যায়। অর্থশাস্ত্রের বিষয়বস্তু সম্বন্ধে বলা যায় যে, অর্থশাস্ত্রের প্রথম 5টি অধ্যায়ে জনপদ ভিত্তিক শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে। এই গ্রন্থের 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু হয়েছে রাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক পদ্ধতির আলোচনা। কৌটিল্য অর্থশাস্ত্রে বাস্তব দুনিয়ার রাজনীতি কি কাজ করে তা দেখাতে চেয়েছেন, তবে কি করা উচিত সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। এই গ্রন্থে রাজাকে কতটা দূরদর্শী হওয়া প্রয়োজন তা ভালোভাবে দেখানো হয়েছে। এই গ্রন্থের অনেকটা অংশে একটি কল্যাণজনক রাষ্ট্রের ধারণা, ধর্ম এবং রক্ষাকর্তা হিসাবে রাজার ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। এবার চলে যাই প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্নে। প্রশ্নটি হলো, জিয়াউদ্দিন বারনী তাঁর ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্বন্ধে কি মত প্রকাশ করেছেন। এই প্রশ্নের উত্তরটা থেকে যে প্রশ্নের উত্তর করা যাবে সেই প্রশ্নটি হলো, বা বিকল্প প্রশ্নটি হলো, জিয়াউদ্দিন বারনী ও তাঁর ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটির ভিত্তিতে জিয়াউদ্দিন বারনী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের উদ্দেশ্যে বলে রাখি। জিয়াউদ্দিন বারনী ছিলেন দিল্লির সুলতানি যুগের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হল তারিখ-ই ফিরোজ শাহী এবং ফতোয়া-ই জাহানদারি। তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বারনীর ফতোয়া-ই জাহানদারি গ্রন্থ থেকে সুলতানি আমলের শাসন নীতির বিভিন্ন তথ্য জানা যায়। জিয়াউদ্দিন বারনী মোহাম্মদ বিন তুগলকের আমলে এক উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, সংক্ষিপ্ত টিকা লেখো নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান। এই প্রশ্নটি অনুসরণে
টমাস ক্রমওয়েল সংক্রান্ত যে বিষয়গুলি তোমাদের জানা প্রয়োজন সেগুলি হলো, টমাস ক্রমওয়েল ছিলেন ম্যাকিয়াভেলির অন্যতম শিষ্য। ইংল্যান্ডের রাজনীতির ইতিহাসে তিনি এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাকে আধুনিক ইংল্যান্ডের রূপকার হিসাবে সম্মান দেওয়া হয়। তিনি সর্বপ্রথম সংসদীয় আইনের গুরুত্ব অনুভব করেন। তিনি ইংল্যান্ডের আর্থিক ব্যবস্থাকে পুনর্গঠিত করেন। এক কথায় বলা যায় যে চার্চের ওপর রাজার প্রভুত্ব স্থাপন, রাজা ও পার্লামেন্টের যুগ্ম শাসন প্রবর্তন, জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রিত সংসদীয় রাজতন্ত্রের মধ্যে দিয়ে টমাস ক্রমওয়েলের অবিস্মরণীয় প্রতিভার স্বাক্ষর পাওয়া যায়। চতুর্থ প্রশ্নটি দেখে নাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের বিভিন্ন গ্রুপে অবশ্যই মনে করে শেয়ার করে দিও। ইতিহাসের পরবর্তী অধ্যায়গুলো থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নসহ আলোচনা পর্বের ভিডিওর প্রয়োজন হলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। পঞ্চম প্রশ্নটি হল, চীনের ম্যান্ডারিন ব্যবস্থার কার্যাবলী ও গুরুত্ব উল্লেখ করো। চীনের ম্যান্ডারিন সম্বন্ধীয় উল্লেখযোগ্য বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করছি। ম্যান্ডারিনরা ছিলেন সাম্রাজ্যবাদী চীনের আমলা। চীনা শাসনতন্ত্রে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ম্যান্ডারিনরা চীনের স্থানীয় শাসক ও রাজার মধ্যে যোগসূত্র রক্ষার কাজ করত। ম্যান্ডারিনরা কঠোর পরিশ্রম করতেন এবং দিনের বেশিরভাগ সময় কাজে নিযুক্ত থাকতেন। ফলে প্রশাসনের গতি এসেছিল। শাসন পরিচালনা করা ছাড়াও ম্যান্ডারিনরা দেশের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি কাজ করতেন। আবার ম্যান্ডারিন শব্দটি চৈনিক ভাষাতত্ত্ব হিসাবেও ব্যবহৃত হয়। চীনের উচ্চপদস্থ আমলাদের ব্যবহৃত বৈচিত্র্যপূর্ণ ভাষা ছিল ম্যান্ডারিনস। চীনের উত্তর ও দক্ষিণ পশ্চিম অংশে এক উপভাষা হিসেবেও এর প্রচলন ছিল। যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সিলেবাস এবং গুরুত্বপূর্ণ প্রশ্নসহ আলোচনা পর্বের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। ওই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ষষ্ঠ প্রশ্নটি হল, ইকতা প্রথা এবং মনসবদারি ব্যবস্থার বর্ণনা দাও। এই 6টি প্রশ্ন ছাড়াও একটি অতিরিক্ত প্রশ্ন দিয়ে রাখলাম। এই প্রশ্নটার উত্তরও তোমরা দেখে রেখো।